হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইউ শুড নো দিস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় নিয়ে, আর তা হলো ইরানের সদ্য প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির বর্ণাঢ্য জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে। যারা মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতৃত্ব সম্পর্কে জানতে আগ্রহী, আশা করি তাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। ইব্রাহিম রাইসির প্রকৃত নাম ইব্রাহিম রাইসুল সাদাতি। তার জন্ম 1960 সালের 14 ডিসেম্বর ইরানের মাশহাদ শহরের নোঘান নামক স্থানে। তার পিতা সায়েদ হাজি রাইসুল সাদাতি ছিলেন একজন কেরানি। তার মাতা সায়েদা ইসমাত খোদাদাত হুসেইনি। তার পিতামাতা উভয়েই হজরত ইমাম হোসেনের বংশধর। দুঃখজনক যে মাত্র 5 বছর বয়সে রাইসি তার পিতাকে হারান। রাইসি প্রাথমিক শিক্ষা লাভের পর আয়াতুল্লাহ খোমেনির তত্ত্বাবধানে পরিচালিত কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন আইন বিষয়ে। ছাত্রাবস্থায় তিনি ইরানের শাহের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেন। কর্মজীবনে রাইসি 1981 সালে কারাচ ও হামাদান নামক দুটি প্রদেশের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। 1985 সালে রাজধানী তেহরানে ডেপুটি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। এখানে তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং ইমাম খোমেনির বিশেষ নজরে পড়েন। ইমাম খোমেনির সহায়তায় রাইসি একসাথে ইরানের 3টি গুরুত্বপূর্ণ প্রদেশের স্বাধীন বিচার বিভাগের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খোমেনির সময়ে রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেল হিসেবে 1994 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 2014 সালে তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল হন। 2017 সালে রাইসি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু হাসান রুহানির কাছে পরাজিত হন। পরবর্তীতে 2021 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্ষমতা গ্রহণের পর তিনি বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হন, যেমন অর্থনৈতিক মন্দাবস্থা, আঞ্চলিক অস্থিরতা ইত্যাদি। তার সময়ে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে পারমাণবিক স্থাপনা বিষয়ক আলোচনা পুনরুজ্জীবিত হয়। 2023 সালে শুরু হয় ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ইরান সরকার ফিলিস্তিনি সংগঠক হামাসকে সহযোগিতা করে, যা ইরান ইসরায়েল যুদ্ধকে উন্মুক্ত করে দেয়। 19 মে 2024 এর সকালে রাইসি পূর্ব আজারবাইজানের উত্তর পশ্চিম প্রদেশে আরাস নদীতে একটি বাঁধ উদ্বোধন শেষে হেলিকপ্টারে করে ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সহ ইরানের আরও 5 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। হেলিকপ্টারটি তেব্রিজ শহরের উপর দিয়ে 130 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে যাচ্ছিল। তেব্রিজে একটি তেল শোধনাগার উদ্বোধনের পূর্ব প্রস্তুতি ছিল। স্থানীয় সময় 1:30 মিনিটে উজি নামক গ্রামে দুর্গম পার্বত্য এলাকায় ঘন কুয়াশা এবং বৃষ্টির কবলে পড়ে, যার ফলে রাষ্ট্রপতিকে বহনকারী কপ্টারটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কিন্তু অবতরণকালে কপ্টারটি বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই সবাই নিহত হয়। প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুতে মুসলিম বিশ্বে নেমে আসে শোকের ছায়া। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খোমেনি এক বিবৃতিতে প্রেসিডেন্টের মৃত্যুকে দুর্ঘটনাজনিত কারণে হয়েছে নিশ্চিত করলেও অধিকাংশ ইরানি এবং বিশ্বের অনেকেই এটাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তাদের সন্দেহের তীর ইরানের চরম শত্রু বলে বিবেচিত ইসরায়েলের দিকে, কারণ ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ইরানের দ্বন্দ্ব সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে। এর পূর্বে বিভিন্ন সময়ে একে অপরকে পাল্টা হুমকি দিলেও এই প্রথম একে অপরকে আকাশপথে সরাসরি হামলা করে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল।
ইরানের আক্রমণে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ইসরায়েল এটা কখনো স্বীকার করেনি। রাইসির মৃত্যু নিয়ে সন্দেহ তীব্র হয় যখন দুর্ঘটনার স্থান পূর্ব আজারবাইজান, যেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিচরণ প্রায়ই লক্ষ্য করা যায়। মোসাদের সহায়তাকারী হিসেবে স্বয়ং ইরানের কতিপয় ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করে থাকেন কোনো কোনো বিশ্লেষক। কারণ হিসেবে তারা মনে করেন প্রেসিডেন্টের বহনকারী কপ্টারের সঙ্গে নিরাপত্তার জন্য আরও 2টি কপ্টার নিয়োজিত ছিল, কিন্তু প্রেসিডেন্টকে বহনকারী কপ্টারটি ছিল 40 বছরের পুরনো, যা ঝড়ো আবহাওয়ায় অতি সহজেই বিধ্বস্ত হয়। অভিযোগ আছে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকালে রাইসি অনেক রাজনীতিকের বন্দী অবস্থায় মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। রাইসি কখনো এই অভিযোগ অস্বীকার করেননি। ষড়যন্ত্রকারী হিসেবে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের সমর্থকেরাও মোসাদের সাথে হাত মিলিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হয়। তবে যাই হোক না কেন, রাইসির মৃত্যু ইসরায়েল সম্পর্কে ইরানের নীতির পরিবর্তন ঘটাতে পারেনি। গাজায় ইসরায়েলি বর্বরতায় যেখানে সৌদি আরব সহ অনেক আরব দেশ নিশ্চুপ ছিল, সেখানে ইব্রাহিম রাইসি ইসরায়েলে আক্রমণ চালিয়ে সাহসিকতার পরিচয় পেয়েছেন মুসলিম উম্মার ভালোবাসা। মুসলিম ইতিহাসের পাতায় তিনি উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্থান পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন ও অন্যদের কাছে শেয়ার করবেন। আপনাদের ভালো লাগাই আমার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে।